মেয়েটির নাম পদ্মা। ও গ্রামের একটা মাধ্যমিক স্কুল থেকে পাশ করে কলকাতায় এসেছে কেমিস্ট্রি অনার্স নিয়ে পড়তে। সিটি কলেজে ভর্তি হয়েছে। কলকাতায় পদ্মার কোনো আত্মীয় থাকে না। পদ্মার বাবা দ্বিজেনবাবু পদ্মার জন্য একটা মেয়েদের হোস্টেল ঠিক করে দিল কলেজের কাছাকাছি। দ্বিজেনবাবু পুরুলিয়ায় আনন্দনগর গ্রামের পোস্টমাস্টার। গভর্নমেন্ট চাকরি। পৈতৃক সম্পত্তি হিসাবে আনন্দনগর গ্রামে একটা দোতলা বাড়ি আর একটা মাছ চাষ করার পুকুর পেয়েছে। দ্বিজেনবাবুরাও এক ভাই এক বোন। বোনের বিয়ে হয়ে গেছে। বাবা মা আর কেউ বেঁচে নেই। বাবার সমস্ত সম্পত্তি এখন দ্বিজেনবাবুর। পদ্মার মাকে দ্বিজেন ভালোবেসে বিয়ে করেছিলেন। ব্রাহ্মণের মেয়ে ছিল পদ্মার মা শেফালি। শেফালি সৎমায়ের সংসারে না খেয়ে মরে যাচ্ছিল। গ্রামের সবাই জানতো, কিন্তু কেউ কিছু বলতো না, কারণ হরপ্রসাদ বাবু শেফালির বাবা গ্রামের পঞ্চায়েতের একজন সদস্য। একদিন দ্বিজেন একটা দরখাস্তে সই করার জন্য শেফালিদের বাড়িতে গিয়েছিল। শেফালিকে আগে পোস্ট অফিসে বা রাস্তায় দ্বিজেন 2-3 দিন দেখেছে। তখন কি আর জানতো এই শেফালি দ্বিজেনের ঘরের লক্ষ্মী হবে? সেদিন শেফালির বাড়ি গিয়ে দেখে হরপ্রসাদ বাবু বাড়ি নেই। দ্বিজেন তাই একটু অপেক্ষা করছিল। পাশের ঘর থেকে একটা মেয়ের গলার চিৎকার শুনতে পেল। দ্বিজেন আর কিছু না ভেবে পাশের ঘরে চলে গেল। দেখল হরপ্রসাদ বাবুর দ্বিতীয় স্ত্রী শেফালির চুলের মুঠি ধরে এলোপাথারি মারছে আর মুখ দিয়ে অশ্রাব্য ভাষায় গালাগালি দিচ্ছে। দ্বিজেন এই দৃশ্য সহ্য করতে পারল না। পদ্মমহিলার হাত চেপে ধরে শেফালির চুলের মুঠি ছাড়ালো। তারপর আর কিছু না ভেবে শেফালিকে নিয়ে সোজা বাড়ি থেকে বেরিয়ে কাছের একটা কালী মন্দিরে পৌঁছে গেল। শেফালি চিৎকার করছে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? দ্বিজেন শেফালিকে এক ধমক দিল, একদম চুপ করে থাকো, একটাও কথা বলবে না। তারপর কালী মন্দিরের পূজারীকে গিয়ে দ্বিজেন বলল, আপনি বিয়ের ব্যবস্থা করুন, আমি আবার মা বাবাকে নিয়ে আসছি। দ্বিজেন ওর মা বাবার সামনে শেফালির মাথায় সিঁদুর পরিয়ে দিল। দ্বিজেন আর শেফালির বিয়ে হয়ে গেল। পূজারী তখন বিয়ের মন্ত্র পড়ছিল। দ্বিজেন মেয়েদের উপর অত্যাচার করা একদম পছন্দ করে না। দ্বিজেন আর শেফালির দিন বেশ আনন্দেই কাটছিল। 1 বছরের মধ্যে কোল আলো করে একটি কন্যা সন্তান হলো। দ্বিজেন ওই মেয়ের নাম রাখলেন পদ্মা। পদ্মা পড়ালেখায়, খেলাধুলায়, গানে সব কিছুতে পারদর্শী হয়ে উঠছিল। কিন্তু পদ্মার গায়ের রং কালো ছিল। মেয়ের গায়ের রং কালো হলে বিয়ের বাজারে যে তার দাম নেই, দ্বিজেন তা বুঝতে পেরেছিল। তখন থেকেই দ্বিজেন ভেবেছিল পদ্মাকে কলকাতায় নিয়ে ভালো পড়াশোনা করিয়ে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির চাকরি করাবে, যত টাকাই লাগুক। এই ভেবে পদ্মা কলকাতায় এসেছে পড়াশোনা করতে। কেমিস্ট্রি অনার্সটা করে ও বিসিএ পড়বে, তারপরে এমসিএ করবে। পদ্মার হাত খরচ দ্বিজেন সব বুঝিয়ে দিয়ে ভালো করে থাকতে, ভালো দেখে রেখে বন্ধুত্ব করতে বলে গ্রামে চলে গেল। সপ্তাহে কোনো দিন পদ্মা বাড়িতে যেত, 2-3 দিন থেকে চলে আসতো। না হলে দ্বিজেন এসে পদ্মার সঙ্গে দেখা করত। পদ্মা বেশ ভালো নম্বর পেয়েই অনার্স পাশ করল। বিসিএতে দ্বিজেন ভর্তি করে দিলেন। ইতিমধ্যে পদ্মার ফেসবুকে একটি বয়ফ্রেন্ডের সঙ্গে আলাপ হয়েছে। ছেলেটিও প্রোফাইলে নিজের ছবি দেয়নি, পদ্মাও প্রোফাইলে নিজের ছবি দেয়নি। দুজনের প্রোফাইলেই
পদ্ম ফুলের কি গোলাপ ফুলের ছবি দেওয়া। দুজনের মধ্যে আলাপ হতে হতে একেবারে প্রেমের পর্যায়ে চলে গেল। দুজনের দিনেও রাতে অন্তত ৫-৬ বার দুজনের মধ্যে কথা হতো। ছেলেটি অনেকবার পদ্মাকে মিট করতে চেয়েছে, সিনেমায় যাবার কথা বলেছে, কিন্তু পদ্মা রাজি হয়নি। বলেছে একেবারে যখন আমাদের বিয়ের কথা মা বাবাকে জানাবো তখন আমরা মিট করব। গায়ের রং কালো বলে পদ্মা নিজেকে গুটিয়ে রাখত। আমাদের বাঙালিদের মধ্যে যেটা হয়, শুধু গায়ের রং দিয়েই মেয়ে বিচার করা হয়। লেখাপড়া, নাচ গান, চাকরি কিছুই তখন দাম থাকে না। পদ্মার বয়ফ্রেন্ড অয়ন রায় পদ্মাকে বলে, আমি তোমাকে ছাড়া আর কোনো মেয়ের কথা ভাবতে পারি না। পদ্মা বলে, আমি যদি দেখতে তোমার কাছে সুন্দর না হই? অয়ন বলে, রূপ মানুষের কদিন থাকে, একদিন বার্ধক্য এসে মানুষের সব রূপকে ভেঙে চুরে দেবে, থাকে শুধু তার ব্যবহার। পদ্মা বলে, আচ্ছা দেখা যাবে। অয়ন ইঞ্জিনিয়ারিং পড়ছিল, ক্যাম্পাসিনে একটা ভালো মায়নায় চাকরি পেয়ে হায়দ্রাবাদ চলে যাবে। পদ্মারও এদিকে এমসিএ শেষ হয়ে গেছে, ও একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে ভালো চাকরি পেয়েছে ব্যাঙ্গালোরে। অয়ন বলল, বিয়ের পর কোম্পানিকে জানিয়ে আমি ব্যাঙ্গালোরে চলে আসব, আমাদের অফিসের একটা ব্রাঞ্চ ব্যাঙ্গালোরে আছে। পদ্মা খুব খুশি। এবার বাড়িতে দুজনে জানালো, বাড়ির লোকেরাও রাজি হলো। দুজনে একটা হোটেলে মিট করবে ঠিক করলো। সামনে রবিবার। পদ্মা একটা স্কাই কালার শিফনের শাড়ি আর গলায় পার্লের মালা আর কানে দুটো মুক্তো পরেছিল। পদ্মার অনেক চুল মাথায়, চুলগুলো ছেড়ে রেখেছিল। পদ্মাকে বেশ ভালো লাগছিল দেখতে। আর অয়ন স্কাই কালারের গেঞ্জি পরে আসবে বলেছিল, কারণ চিনতে সুবিধা হবে। অয়নকে তো পদ্মা কোনোদিন দেখেনি, পদ্মাকেও অয়ন কোনোদিন দেখেনি, তাই দুজনেই স্কাই কালারটা চুজ করেছিল। অয়ন 5 ফুট 7 ইঞ্চি লম্বা, বেশ ফর্সা, সুঠাম দেহ, ব্রাক ব্রাশ করা চুল, খুব স্মার্ট। দুজনে মিট করবে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে। পদ্মা আগের ট্রেনে এসে রবীন্দ্র সদনের স্টেশনে অপেক্ষা করছিল, আর অয়ন পরের গাড়িতে এলো। যখন মেট্রোর গেট খুলল তখন নেমে দেখে স্টেশন প্রায় ফাঁকা, আর কিছুটা দূরে স্কাই কালার শিফন পরে কালো মতো মেয়ে একটি দাঁড়িয়ে আছে। অয়নের সমস্ত স্বপ্ন ভেঙে চুর হয়ে গেল। এত কালো মেয়েকে ও জীবনের সঙ্গী করবে, কি ভাববে লোকে। অয়ন আর দাঁড়ালো না, তক্ষুনি ট্রেনে উঠে পড়ল, চলে গেল ওর স্বপ্নের পরীকে রেখে। আর পদ্মা একটা একটা করে গাড়ি স্টেশনে আসছে, আর স্কাই কালারের গেঞ্জি পরেছে এমন ছেলেকে খুঁজে যাচ্ছে। এই ভেবে ভাবে প্রায় 2 ঘন্টায় যতগুলো ট্রেন এসেছে, আর পদ্মার চোখ আঁতিপাতি করে অয়নকে খুঁজেছে। পদ্মা বুঝতে পারল অয়ন এসে ফিরে গেছে ওকে দেখে। আর অয়নকে ফোন করেনি পদ্মা। অয়নও পদ্মার নম্বরটা ফোন থেকে ডিলিট করে দিয়েছে। এবার পদ্মা চাকরি নিয়ে ব্যাঙ্গালোরে চলে গেল, অয়নও হায়দ্রাবাদে চলে গেছে। দুইজনের মধ্যে 8 বছরের প্রেমের ইতি ঘটল। এত স্বপ্ন, এত গল্প, এত বেড়ানো, এত ঘর সাজানোর গল্প, সব গল্পই হয়ে রইল। তারপর প্রায় 15 বছর কেটে গেছে। পদ্মা অনেক মোটা হয়েছে। পদ্মাকে দেখলে অনেক চেনা লোকই চিনতে পারে না। পদ্মা আরেকটা মাল্টিন্যাশনাল কোম্পানির ডিরেক্টর হয়েছে, মাসে 4 লাখ টাকা রোজগার করে। গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়েছে। ও ব্যাঙ্গালোরে একটা ফ্ল্যাট কিনেছে। ওর বাবা দ্বিজেনবাবু আর ইহলোকে নেই। পদ্মা মাকে নিয়ে একেবারে ব্যাঙ্গালোরে চলে এসেছে।
পদ্মাদের কোম্পানিতে ৭৫ বছর পূর্ণ হওয়ার উপলক্ষে বিরাট এক অনুষ্ঠান হয়েছে। অনেক বড় বড় কোম্পানির ডিরেক্টরদের আমন্ত্রণ করা হয়েছে। উৎসবের দিন পদ্মা একটু সেজে, একটু ওর পছন্দের পারফিউম গায়ে দিয়ে, হালকা অর্নামেন্ট পরে গাড়ি চালিয়ে মাকে নিয়ে অফিসে গিয়েছিল। মাকে ভিআইপি আসনে বসিয়ে স্টেজের দিকে এগিয়ে গেল। আমন্ত্রিত ভিআইপিরা সবাই আসতে শুরু করে দিয়েছে। যেসব ব্যক্তি পদ্মাকে চেনে বলছে, হ্যালো মিস চ্যাটার্জি, কেমন আছেন? পদ্মা সবাইকে হাত জোড় করে প্রণাম করে তাদের বসার জন্য আহ্বান করছে। আরও অনেক অতিথি আগেই এসে ঢুকে ভিআইপি আসনে বসেছিল। পদ্মা অফিসের একটি মেয়েকে নিয়ে সবার হাতে গোলাপ দিতে লাগলো। পদ্মাকে দেখে অনেকেই বলল, কি গর্জিয়াস, হাউ বিউটিফুল। পদ্মা মুখ টিপে হাসল। পদ্মার বয়স এখন ৪৮। অয়ন চলে যাওয়ার পর থেকে পদ্মা একদিনও এত বছরের মধ্যে একটুও সাজেনি। এই পারফিউম তো আর কোনোদিনই ও দিত না। আজ কি মনে হলো একটু মনের মতো সাজলো। আলমারি খুলে পারফিউমটা গায়ে দিল। ফুল দিতে দিতে একটা চেয়ারের সামনে আসলে চেয়ারে বসা অতি সুপুরুষ একজন ভিআইপি বলে উঠল, কেমন আছো পদ্মা? পদ্মার গলাটা খুব চেনা মনে হচ্ছিল, কিন্তু এই ব্যক্তিকে পদ্মা কোনো দিন দেখেনি। পদ্মা দেখল উনি মেল্টন কোম্পানির ডিরেক্টর। পদ্মা ইংরেজিতে বলল, হ্যালো, আপনি আমাকে চেনেন? ডিরেক্টর বলল, হ্যাঁ, খুব ভালো করে। পদ্মা বলল, ও সরি, আমি মনে করতে পারছি না। পদ্মা বলল, পরে কথা হবে, বলে পদ্মা এগিয়ে গেল। হঠাৎ করে পদ্মার মাথাটা যন্ত্রণা শুরু করলো। পদ্মার ইতিমধ্যেই ব্রেন টিউমার হয়েছিল। এর মধ্যেই অপারেশন হওয়ার কথা, কিন্তু এই ফাংশনটার জন্য অপেক্ষা করছিল। মেয়েটি বলল, ম্যাডাম, আপনি চলুন, একটু বিশ্রাম করবেন। পদ্মার মাথায় এলো পাথারি সব ঘুরতে লাগলো। ভদ্রলোক কে? গলাটা খুব চেনা। মনে মনে বলল, ও কি অয়ন রায়? একদিনের জন্য পদ্মা অয়নকে ভুলতে পারেনি। পদ্মা তাড়াতাড়ি গেস্ট লিস্টটা দেখছিল। মেল্টেড কোম্পানির ডিরেক্টর অয়ন রায় গেস্ট হয়ে এসেছে। হঠাৎ চোখের সামনে সব অন্ধকার হয়ে গেল। পদ্মা জ্ঞান হারালো। কিন্তু অনুষ্ঠান চলছে। ঘোষণা করা হয় মিস চ্যাটার্জি একটু অসুস্থ হয়ে পড়েছেন। পদ্মাকে গাড়ি করে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো। পদ্মার মাও ও অফিসের কয়েকজন সঙ্গে গেলেন। নার্সিংহোমের ডাক্তার বললেন, ওনার তো ব্রেন টিউমার আছেন, এক্ষুনি অপারেশন করতে হবে। শেফালির হাতে বন্ড সই করে অপারেশন রুমে ঢুকিয়ে দেওয়া হলো পদ্মাকে। মেল্টেড কোম্পানির ডিরেক্টর অয়ন খবরটা শুনে নার্সিংহোমে হাজির। সবাই অবাক, উনি কি পদ্মাকে চেনেন? অয়ন পদ্মার মাকে গিয়ে বলল, মাসিমা, আমি অয়ন রায়। পদ্মার মা তক্ষুনি বলল, শেফালি তক্ষুনি মনে পড়ল, তুমি পদ্মার সেই বেস্ট ফ্রেন্ড, ফেসবুকের ফ্রেন্ড না? হ্যাঁ মাসিমা। শেফালি বলল, তুমি তো রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে আর আসোনি। অয়ন মাথা নিচু করে চুপ করে রইল। পদ্মার ভালো মতো অপারেশন হয়েছে, ও ভালো আছে। পরের দিন অয়ন রায় নার্সিংহোমে দেখা করতে এলো। পদ্মা পাশ ফিরে মুখ ঘুরিয়ে রইল। অয়ন এসে বলল, কেমন আছো পদ্মা? পদ্মা, তুমি রাগ করতেই পারো। আমি তোমার মতো সোনার টুকরো মেয়ে ফেলে পিতল খুঁজতে গিয়েছিলাম। আমি সেদিন রবীন্দ্র সদনে এসেছিলাম পদ্মা, মেট্রো স্টেশনে এসেছিলাম। পদ্মা তক্ষুনি মুখ ঘুরিয়ে বলল, আমার কালো ভূতের চেহারাটা দেখে পালিয়ে গেলে? আর আমি ২ ঘন্টা ধরে যত ট্রেন এসেছে তার মধ্যে স্কাই কালার গেঞ্জি পরেছে এমন যাত্রীকে খুঁজেছি। আমার অয়নকে, আমার অয়নকে বলতে বলতে পদ্মা কেঁদে ফেলল। অয়ন পদ্মার মাথায় হাত রাখল।
আমারও শান্তি নেই পদ্মা। মেঘা খুব সুন্দরী বটে, আমি তোমাকে ছেড়ে আলেয়ার পেছনে ছুটেছি। মেঘা আমার জীবনটা 5 বছরের মধ্যে মরুভূমি করে দিয়ে 50 লাখ টাকা নিয়ে অন্য কারো সাথে চলে গেছে। এই 5 বছর মেঘার সাথে আমি নরক যন্ত্রণা ভোগ করেছি, আর বাকি 10টা বছর আমি তোমাকে খুঁজে বেরিয়েছি। পদ্মা চোখ দিয়ে জল পড়ছিল নদীর স্রোতের মতো। অয়ন বলল, তুমি ভালো হও, পরে তোমাকে সব বলবো। অয়ন আর পদ্মা চ্যাটার্জির সঙ্গে জীবনের মিলে হয়েছিল কিনা আমার জানা নেই। আমার ডায়েরি শেষ করলাম। বন্ধুরা, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। আবার পরে একটি গল্প নিয়ে আপনাদের সামনে আসবো।